নমস্কার বন্ধুরা, কেমন আছো? আসসালামু আলাইকুম। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে নতুন একটা এপিসোড তোমাদের সামনে আমি হাজির করছি। রক্তে ভেজা ভূত। রক্তে ভেজা ভূত এই এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। রিপন গ্রামে জন্ম, গ্রামেই বসবাস, গ্রামে বেশ বড় হয়ে উঠেছে সে। প্রায় 7 ক্লাসে, 7ম ক্লাসে সে পড়ে। প্রতিদিন দাদুর কাছে সে গল্প শুনত, নানান ভূতের গল্প। দাদু মরে যাওয়ার আগে একবার একটা গল্প শুনেছিল দাদুর বয়সকালে। সেই কথা, সে গ্রামের পাশে বেশ দূরে একটা বিশাল বাজার রয়েছে, যে বাজারে 7 গ্রামের মানুষ এসে বাজার সদাই করত। দাদুর মুখ থেকে সেই গল্পের কথাই বলছি। দিনের বেলা সমস্ত বাজারঘাট করে সন্ধ্যার আগে সবাই ঘরে ফিরতে হতো। তার কারণ একটা মাত্র রাস্তা, যে রাস্তা দিয়ে যদি কেউ যেত সবাই নাকি দেখতো রক্তে ভাজা একটা ভূত মানুষের মতো তাদের দিকে তেড়ে আসতো। তার সমস্ত শরীর থাকতো রক্তাক্ত অবস্থায়, রক্ত বৃষ্টির মতো টপ 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 করে পড়তো, এবং যাকে ধরতো তাকে সমস্ত রক্ত খেয়ে মেরে ফেলতো। এই ধরনের একটা অশুভ আত্মা ওই রাস্তায় বিচরণ করতো, তবে সেটা মাগরিবের পরে। রিপন সেই গল্প শুনেছিল। দাদু আজ পৃথিবীতে বেঁচে নেই। রিপন স্কুলে যায়, 7ম শ্রেণীতে পড়ে। একদিন রিপন, তার মা বলছে সে বাজার থেকে কিছু বাজার করে আনতে হবে। তো স্কুল থেকে ফিরতে ফিরতে তার বেঁচে গেছে 3টা। তো 3টা খেয়ে দিয়ে তারপর সে বাজারে চলে যাবে, বাজারে গিয়ে বাজার করল। তো মায়ের কথা মতো যথারীতি স্কুল থেকে ফিরলো, খাওয়া দাওয়া করলো, সে বাজারে চলে গেল। তো দুষ্টমি, বাজারে যেতে যেতে বন্ধু বান্ধবের সাথে তো দুষ্টমি ফাজলামি করতে করতে বাজারে গিয়েই পৌঁছলো 5টা। বাজার করে রিপন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হলো। বাড়ির দিকে রওনা হতে হতে খানিকটা সন্ধ্যা নেমে গেল। হঠাৎ করে রিপনের সেই দাদুর গল্পের কথাটা মনে পড়ল। দাদু তো বলেছিল 6টার পরে যদি কেউ আসে তাহলে এখানে রক্তে ভেজা একটা ভূত রাস্তায় দাঁড়িয়ে থাকে এবং তার শরীর থেকে রক্ত টকপক টকপক করে পড়তে থাকে। রিপন ভাবলো এমনটা যদি তার সাথে হয়। তো রিপন খুব দ্রুততার সাথে হাঁটছে। দাদুর গল্পটা মনে হতে রিপন খুব দ্রুততার সাথে হাঁটতে শুরু করলো। খানিকটা সন্ধ্যা, মাগরিবের আজান, পরক্ষণে অন্ধকার। রাস্তাটা বেশ অন্ধকার হয়ে গেল। দাদুর সেই গল্পের কথা শুনে রিপন অনেকটা ভয় পেতে পেতে সামনের দিকে এগুলো। কিছু দূর এগোতেই দেখলো একটা বটগাছের তলায় একটা বৃদ্ধ মানুষ, সমস্ত শরীরে একটা চাদর গায়ে দিয়ে একটা হ্যারিকেন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। তো রিপন সামনের দিকে যেতেই খানিকটা ভয় পেল যে এ লোকটা আবার সেই লোকটা না তো। তো হঠাৎ করে রিপন তাকে জিজ্ঞাসা করলো, আপনি কে? আপনি কে ওখানে দাঁড়িয়ে আছেন? আপনি কে? রাস্তাটা তখন শন নীরবতা। তো সে উত্তর দিচ্ছ না। রিপন খানিকটা ভয় পেতে শুরু করলো, কারণ দাদুর সেই গল্পের কথাটা তার ব্রেনে, তার মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছিল। এখন রিপন কি করবে? এখন রিপন না পিছনের দিকে যেতে চাচ্ছে না সামনের দিকে। রিপন স্থির দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকটা কোনো মতেই সরছে না। তো বৃদ্ধ লোকের হাতে যে হারিকেনের আলোটা দেখতে পেয়ে রিপন ভাবলো এটা তো লোক হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে, সে তো আর কোনো ভূত হতে পারে না। তো 1 পা 2 পা করে রিপন তার কাছে গিয়ে পৌঁছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে আপনি কে? আপনি কোথায় যাবেন? আপনি কি সেই বাজার থেকে এসেছেন? বৃদ্ধ লোকটা একটু মোটা সুরে বলল, হ্যাঁ, আমি বাজার থেকে এসেছি। তো বাবা, তুমি এত রাতে কি করে আসলে বলো? তুমি জানো না এই রাস্তাটা তেমন ভালো না? তুমি ছোট্ট বাচ্চা কি করে এই রাস্তা দিয়ে একা একা যাচ্ছ বলো তো? যদি তুমি ভয় পাও। রিপন তখন বললো, হ্যাঁ দাদু, আমার ভুল হয়েছে, কিন্তু আমি বুঝতে পারিনি। কিন্তু আমার দাদুও তো এই গল্প করেছিল এই রাস্তায় নাকি রক্তে ভেজা কোনো একটা ভূত বা কিছু একটা আসে এবং তাকে ধরে নিয়ে যায়, সেই মানুষটাকে রক্তাক্ত করে। তো আমি ভুলে গিয়েছিলাম। এখন আমি কি করবো? আমাকে একটু সাহায্য করবেন? আমাকে আমার বাড়ি অবধি একটু পৌঁছে দিয়ে আসবেন দাদু, দিয়ে আসুন না। লোকটা তখন আবার সেই চাপা গলায়, আমি তো কাউকে বাড়ি পৌঁছে দিই না বাবা,
আর যখন তুমি আমাকে দাদু ডাকলে, ঠিক আছে চলো, তোমাকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসি। কি আর করা, তবে সাবধান, এত রাতে এই রাস্তায় যেন আর কখনো না আসো। এই রাস্তায় অনেক বিপদ, এই রাস্তায় সন্ধ্যার পর কেউ আসে না। আর তুমি এত রাতে আসলে কি করে? তোমার তো বেশ সাহস আছে বাবু, তোমার তো বেশ সাহস আছে বাবা। আসো, তোমাকে আমি তোমার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসি। তবে কথা দাও, আর কোনো দিন এই রাস্তায় আসবে না। আমাকে যখন দাদু বলে ডেকেছ, ঠিক আছে, আমি তোমাকে তোমার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসি। মাথায় রেখো, আর কোনো দিন এই কাজটা করবে না, তাহলে কিন্তু অনেক বিপদ হবে, অনেক বিপদ। তো রিপন কথাগুলো শুনে একটু সাহস পেল দাদু ওখানে তাকে পৌঁছে দিয়ে আসবে। তো তারা যাচ্ছে, হাতে হারিকেন, দাদু আগে, রিপন পিছনে পিছনে। তো বারবার রিপন বলছিল, দাদু তোমাদের বাড়ি কোথায়, তোমার নাম কি, তুমি বা এত রাতে হারিকেন নিয়ে কার জন্য এখানে দাঁড়িয়েছিলে? সেটা কি আমাকে পার করে দেবার? আমার দাদু বেঁচে থাকলে অথবা তাই হতো, আমাকে পৌঁছে দিয়ে আসতো। তুমি এক আমার দাদু, তুমি আমাকে পৌঁছে দিয়ে আসবে। তখন ওই লোকটা বলছে, আমি তোমার দাদু, তুমি কি এটা বলছো? ঠিক আছে, আমি তোমার জন্যই দাঁড়িয়েছিলাম। চলো, তোমাকে আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। তবে এত কথা বলো কেন বাচ্চা ছেলে? আমার বাড়ি আশেপাশেই। দাদু বললে বলে কিছু বললাম না। এত পাকামো করতে হয় না ছোট বয়সে। যেতে চাচ্ছ যাও, তোমাকে কি কেউ এত দূর পার করে দিয়ে আসতো? আমি বৃদ্ধ মানুষ, তারপর তুমি যখন দাদু ডেকেছ, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি। তবে কথাটা একটু কম বলো, তুমি বেশ কথা বলো বাবা, ছোটরা এত কথা বলতে নেই। বলতে রিপন, আচ্ছা ঠিক আছে দাদু, আর বলবো না। তুমি এত রাতে এত ভয়ানক একটা রাস্তা দিয়ে যে আমাকে পৌঁছে দিলে, এই যে কি উপকার হলো, এটা তোমার কথা আমি কোনো দিন বলবো না। আমার দাদুর মুখে এই গল্পটা শুনতাম, সত্যি তুমি আমার দাদু হয়ে আজকে আমার বাড়িতে পৌঁছে দিচ্ছ, এটা তো আমার জন্য অনেক পাওয়ার। তবে দাদু, আজকে কিন্তু তুমি আমার বাড়িতে খেয়ে দিয়ে তারপরও আসবে। তুমি আমাকে এত একটা উপকার করলে, আর তুমি কি আমার বাড়িতে খেয়ে আসবে না? আমি কোনো খাবো টাবো না, আমি তোমার বাড়িতে পৌঁছে ঘর পর্যন্ত যাব না। আমি তোমার বাড়ির পাশে তোমাকে দিয়ে আবার ফিরে আসব। আমাকে তুমি কোনো প্রকার রিকোয়েস্ট করবা না বাড়িতে যাওয়ার, ঠিক আছে? রিপন তখন বললো, কেন দাদু রিকোয়েস্ট করবো না? তুমি আমার এমন একটা উপকার করলে আর তোমাকে একটা রিকোয়েস্ট করবো না? আচ্ছা ঠিক আছে, যাও, পরেরটা পরে দেখা যাবে। এ বলতে বলতে রিপন চলে যায়। গল্প করতে 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 রিপন ভাবছে যে কতক্ষণ হয়ে গেলো, বাড়ি পৌঁছনি কেন? তো রিপন তাকে প্রশ্ন করছে, আচ্ছা দাদু, বেশ সময় হয়ে গেল, এখনো বাড়ি খুঁজে পাচ্ছি না, এত দূরের রাস্তা মনে হচ্ছে কেন? হঠাৎ করে সেই লোকটা বলল, বয়ের রাত একটু দূরে হয়, বয়ের রাত একটু বাড়ি হয়, বয়ের রাস্তা সেটা লম্বা হয়। তুমি বাচ্চা মানুষ, বুঝবে না, বড় হলে এটা বুঝতে, তাই একটু দূরেই হয়। চুপ থাকো দেখি, খানিকক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তুমি চুপ থাকো, আর বেশি কথা বলো না, শুধু চলতে থাকো আমার সাথে সাথে। এত কথা বলতে বারণ করেছি না তোমাকে? বলতে রিপন, আচ্ছা ঠিক আছে দাদু, দাদু এই তো আমি বাড়ি চলে আসছি, ঠিক আছে দাদু চলো না। আমি তোমাকে বলেছি না আমাকে রিকোয়েস্ট করো না? তো আচ্ছা ঠিক আছে দাদু, তুমি যখন যেতে চাচ্ছ না, আচ্ছা ঠিক আছে, যাওয়া লাগবে না। তো আমার একটা উত্তর দিয়ে যাও তো, তুমি কে? আমি তোমার মুখটা পর্যন্ত দেখলাম না। তুমি সেই আমার সাথে কথা বললে, আসলে, আমি তোমার মুখটা ঠিক মতো দেখলাম না। আচ্ছা তোমার বাড়ি কোথায়? তোমার মুখটা একটু দেখিয়ে যাও না, তোমার বাড়িটা বলে যাও না। বাড়ির শোনা কি এত প্রয়োজন? আমার মুখটা দেখা কি খুবই প্রয়োজন? তুমি তো বাড়ি চলে এসেছো, বাড়ি চলে যাও, এত কথা বলছো কেন? যাও, বাড়ি চলে যাও, এত কথা বলো না, যাও, আমি চলে যাচ্ছি। এ কথা বলে বৃদ্ধটা এক দুপার এগিয়ে গেলে, দাদু দাদু, তুমি যদি আমার দাদু হতে তাহলে কি আমার কথা রাখতে না? তোমার মুখটা আমাকে দেখাতে না? দাদু, এটা কি ঠিক হলো বলো? তুমি এভাবে চলে যাচ্ছ, অন্তত তুমি কোথায় বাড়ি সেটা তো বলে যাবে।
আর তুমি থাকো কোথায়, তোমার কে কে আছে, একটু বলে গেলে ভালো হতো না? আমি কিন্তু রাগ করলাম, দাদু প্লিজ বলে যাও। কথাটা শুনতে বৃদ্ধটা বলল, আমার বাড়ি জানতে চাও? আমার বাড়ি নেই, আমার ঘর নেই, আমি রাস্তায় থাকি, আমি রাস্তায় থাকি। রিপন তখন বলল, দাদু তুমি আমার সাথে কি ফাজলামি করছো? রাস্তায় কেউ থাকে নাকি? তারপর রাস্তায় হারিকেন নিয়ে ঘুরছো একের পর এক, রাস্তায় কেউ থাকে নাকি? আচ্ছা বলো না তুমি কোথায় থাকো? আমি রাস্তায় থাকি, বললাম না? আমি ডালে থাকি, আমি বট গাছে থাকি, আমি জঙ্গলে থাকি। তুমি বাড়ি এসেছো, বাড়ি চলে যাও, এত প্রশ্ন করো না, ভালো হবে না। যাও, এত কথা বলো কেন? আচ্ছা ঠিক আছে দাদু, আমি চলে যাব, তবে তোর মুখটা কি একটু দেখাবে না প্লিজ? আমি সে কথা বললাম, বাড়ি বললাম, যাক সব মেনে নিলাম, এবার তোমার মুখটা একটু দেখিয়ে যাও, দেখাও না তুমি আমার দাদুর মতো কিনা, দেখতে কিনা। কথা বলতেই ওই লোকটা যখন চাদরটা আস্তে করে তার শরীর থেকে সরিয়ে দিল, ঠিক রিপন দেখতে পেলো সেই রক্তে ভেজা সেই বুটটা, তার গা দিয়ে রক্ত জোরে জোরে পড়ছে, সমস্ত শরীর খাবলানো, মনে হচ্ছে কে জানি খেয়ে ফেলেছে, মানে গর্ত গর্ত মাংসগুলি ছিঁড়ে খেয়েছে, মুখের বিবর্ষ চেহারা, একই অবস্থা। রিপন দেখতেই চেক্কর মেরে একদম অজ্ঞান হয়ে গেল। পরের দিন রিপন তাকে আবিষ্কার করলো তার ঘরে। সে যখন ওখানে অজ্ঞান হয়ে গেছিল, তার মা বাবা সকলেই খুঁজতে খুঁজতে সেই বটগাছের নিচে তাকে অজ্ঞান অবস্থায় পেয়েছিল। তখন তাকে বাড়ি নিয়ে আসছে। তো এখন জিজ্ঞাসা করছে কেন এরকম হয়েছে কেন? রিপন তখন বলল যে দাদু নামে একটা লোক আমাকে সেই হাট থেকে পৌঁছে দিয়ে গেল। পৌঁছে দেওয়ার পর ওই দাদুকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে দাদুর বাড়ি কোথায়, যাবে কোথায়, কি এইসব, দাদু কিচ্ছু বলছিল না। ওই দাদুটা বলছিল ও জঙ্গলে থাকে, ও গাছে থাকে, ও ডালে থাকে, ও পুকুরে থাকে, ও রাস্তায় থাকে, নানান এইভাবে উত্তর দিচ্ছিল। যখন সে চলে যাচ্ছিল তখন আমি দাদুটাকে জিজ্ঞাসা করেছিলাম যে দাদু ঠিক আছে, তোমার ঠিকানা জঙ্গল যাই হই বলো, তবে তুমি আমাকে একটু দেখিয়ে দাও না তোমার চেহারাটা, তাহলে তো হয়। তখন দাদু তার শরীরের চাদরটা নিতেই আমি দেখলাম যে সমস্ত শরীর রক্তে ভেজা, রক্ত টপ 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 করে বৃষ্টির মতো করে পড়ছে। সেটা দেখেই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। রিপনের মা তখন বলল, সারা জীবন গল্প করে দেখেছি এই রাস্তায় আসলে ওই রক্ত ভেজা ভূতের কাছে কেউ বেঁচে থাকে না, অথচ সেই রক্ত ভেজা ভূত হারিকেন দিয়ে তোকে বাড়ি পৌঁছে দিয়ে গেল। এটা কি করে সম্ভব? তাহলে কি ভূতেরাও মানুষ চিনে? ভূতেরাও ভালো মানুষ চিনে? হে ভগবান, হে আল্লাহ, আমার ছেলেটা হয়তো বা নিষ্পাপ বলেই সেই রক্ত ভেজা ভূতটা আমার ছেলেটার কোনো ক্ষতি করেনি। একথা বলে সবাই আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ করলো যে সত্যিই তো একটা ভালো নিষ্পাপ ছেলে বিদায়ী তো তাকে আজকে এই রক্তে ভেজা ভূত বাড়ি পৌঁছে দিয়ে গেল। বন্ধুরা, কেমন লাগলো সেই গল্পটা? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে নতুন কোনো গল্প শোনার জন্য। সেই পর্যন্ত ভালো থাকবে।